বন্ধুরা, আপনারা যদি এখনও আগের পর্বটি না দেখে থাকেন তবে প্রথমে সেটি দেখে নিন। আগের পর্বে আমি সেই এলাকার উপরে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সেটি ছিল একটি প্রাচীন যুদ্ধক্ষেত্র, যেখানে অগণিত মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। অন্যদিকে আমার ভয়ঙ্কর আভা অনুভব করতেই চুয়া উগুয়াংও ভয়ে কেঁপে উঠেছিল। সে পালানোর জন্য ব্যবহৃত তাবিজটি শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কে জানে কেন সে সঙ্গে সঙ্গে পালায়নি, বরং 7 কালারফুল ব্যাম্বুটি শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। সে মাথা তুলে আমার দিকে তাকালো এবং হালকা একটু হাসল। আজকালকার তরুণদের সাহস সত্যিই বেশ বড় দেখা যাচ্ছে। আসলে সে আমার আক্রমণের অপেক্ষা করছিল, যাতে এখানে লুকিয়ে থাকা বিপজ্জনক প্রাণীটিকে জাগিয়ে তুলতে পারে। আমি তার চ্যালেঞ্জ অনুভব করতে পেরেছিলাম, কিন্তু আমার বর্তমান স্তর আর অভিজ্ঞতার সামনে একমাত্র বিপজ্জনক প্রাণীরাই ভয় সৃষ্টি করতে পারত। আমি সরাসরি একটি আঙুল এগিয়ে দিলাম। চারপাশের তারার আলো একত্রিত হতে শুরু করল। এক বিশাল এবং ভয়ঙ্কর আভা মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে গেল। পরের মুহূর্তেই পুরো যুদ্ধক্ষেত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এমন শক্তির সামনে পৃথিবীতে কেউই টিকে থাকতে পারত না। যদিও চুয়া উগুয়াং সময় থাকতে সেই এম্পেরার তাবিজের সাহায্যে বেঁচে বেরিয়েছিল, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি গুরুতর আঘাত পেয়েছিল। আমি এই ধরনের জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এরপর আমি অগণিত তারা পার হয়ে সেখানে পৌঁছলাম। এই সময় লাল শক্তিটি পুরোপুরি ভেঙে পড়েছিল। তার ভিতরে ঘুমিয়ে থাকা বিপজ্জনক প্রাণীটি শেষমেশ জেগে উঠল। আমিও যুদ্ধক্ষেত্রে নেমে পড়লাম। সেই বিপজ্জনক প্রাণীটি ছিল একজন মানুষ। তার শরীর দেখতে বেশ মজবুত লাগছিল, কিন্তু তার থেকে পচা দুর্গন্ধযুক্ত বাতাস বের হচ্ছিল। সেই লোকটি পৃথিবীকে অনুভব করতে করতে ধীরে ধীরে বিড়বিড় করতে লাগল। সে বুঝতে পারল যে প্রায় 9 লক্ষ বছর পেরিয়ে গেছে। সে পুরোপুরি গভীর ঘুমে ডুবেছিল এবং বড়সড় বিপর্যয়ের সময়টা মিস করে গিয়েছিল। কিন্তু যখনই সে আমাকে একটি বিপজ্জনক প্রাণী হিসেবে চিনতে পারল, তখনই তার চোখে হত্যার উদ্দেশ্য ভরে উঠল। সে জানতে চাইছিল যে আমি ভবিষ্যৎ প্রজন্মের কোনো মানুষ, নাকি 9 লক্ষ বছর আগের কোনো পুরনো অস্তিত্ব। আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো হয়তো সে সেই সব মানুষদের মধ্যে একজন ছিল, যারা সেই সময়ের গ্রেট এম্পেরারদের দ্বারা নিজেদের সিল করিয়ে নিত, যাতে কোনো বড় বিপর্যয় এলে পৃথিবীকে রক্ষা করতে পারে। আসলে এমন মানুষদের প্রতি আমার মনে কোনো ঘৃণা ছিল না, বরং আমি তাদের সম্মান করতাম। কিন্তু শেষ পর্যন্ত সেই লোকটি বেশিক্ষণ টিকে থাকতে পারল না। তার শরীর ধীরে ধীরে ধুলো হয়ে মিলিয়ে গেল। আমার মনে হলো হয়তো সে ফাং ঝেন ছিল, সেই একই মানুষ যাকে লাল ধুলোর গ্রেট এম্পেরর নিজের সমকক্ষ বলে মেনে নিয়েছিলেন। কিন্তু আফসোস, সে অমরত্ব পায়নি। আমি সেখানে পড়ে থাকা কিছু বিরল আধ্যাত্মিক ধন তুলে নিলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। আমার বর্তমান সাধনা এত গভীর হয়ে গিয়েছিল যে দিব্য বস্তু হারানোর পরেও আমার মন পুরোপুরি শান্ত ছিল। অন্যদিকে চুয়া উগুয়াং পালানোর পর অনেক বছর লুকিয়েছিল। তারপর সে সাবধানে বাইরে বেরিয়ে এলো এবং তার ছোট ভাই সং জিং মিনের সাথে দেখা করল। যখন তারা নিশ্চিত হলো যে সেখানে বিপজ্জনক আভা আর সক্রিয় নেই, তখন গিয়ে তারা ভিতরে প্রবেশ করল। এরপর তারা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধনসম্পদের খোঁজ শুরু করল। এবার তাদের লাভ বেশ বড় হলো। যদিও তারা কোনো দিব্য বস্তু পায়নি, কিন্তু সেই জিনিসগুলোর সাহায্যে তাদের অগ্রগতি আরো দ্রুত হয়ে গেল। চোখের পলকে 600 বছর কেটে গেল। তারা তিনজনই দুনিয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। কেবল শেষ ব্রেক থ্রু বাকি ছিল। শেষমেশ ভাই বোন সবার প্রথমে ব্রেক থ্রু শুরু করে দিল। দুজনে একসাথে স্বর্গীয় পরীক্ষাকে জাগিয়ে তুলল। সবচেয়ে শক্তিশালী পথে চলতে গিয়ে কেউই পিছু হাঁটার রাজি ছিল না। দুটি বিশাল বিদ্যুতের সমুদ্র আকাশ থেকে নেমে এলো। অগণিত দিব্য বিদ্যুতের স্রোত তারা ভরা আকাশকে চিরে ফেলতে লাগলো। যদি কেউ এটি পার করে ফেলত, তবে সে দুনিয়ার সবচেয়ে উচ্চ অস্তিত্বে পরিণত হতো। তখনই ভয়ঙ্কর গর্জনের সাথে দুই ভাই বোন স্বর্গের বিরুদ্ধে উপরের দিকে এগিয়ে গেল। তারা একে একে ধ্বংসাত্মক বিদ্যুৎকে ভেঙে ফেলল। শীঘ্রই দুজনের শরীর ক্ষতে ভরে গেল, কিন্তু তাদের আভা একটুও দুর্বল হল না। এরই মধ্যে কিছু বিপজ্জনক প্রাণীও জেগে উঠল। তারা চিনতে পারল যে শেষ পর্যন্ত ওই দুজনই এই স্তরে পৌঁছে গিয়েছিল এবং এখন পুরনো হিসাব মেটানোর সময় চলে এসেছে। 7 কালারফুল ব্যাম্বু ভাই বোনকে অনেক সুবিধা এনে দিয়েছিল। সেই কারণেই তারা তাদের প্রজন্মের থেকে এগিয়ে যেতে পেরেছিল। কিন্তু আমার জিনিস এত সহজে কেউ নিয়ে বাঁচতে পারত না। পরের মুহূর্তেই আমি দুজনের উপর একসাথে আক্রমণ করে দিলাম। এক বিশাল ভয়ঙ্কর আভা আকাশ থেকে আছড়ে পড়ল। এমন শক্তি দেখে পুরো দুনিয়া কেঁপে উঠল। ভাই বোন আগে থেকেই প্রস্তুত ছিল। তারা সঙ্গে সঙ্গে চিনে ফেলল যে আক্রমণকারী হলো সেই 7 কালারফুল সর্বোচ্চ অস্তিত্ব। চুজিং হং এর শরীরে একটি বর্ম চলে এলো। ওটা তার দিব্য অস্ত্র ছিল, কিন্তু স্বর্গীয় বিদ্যুৎ আর ভয়ঙ্কর আভা একসাথে আছড়ে পড়ল। তার শরীর সরাসরি বিদ্যুৎ দিয়ে ফুঁড়ে দেওয়া হলো। সে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আমার আক্রমণ তাকে আরো দূরে ছিটকে দিল। অন্যদিকে চুয়া ইয়াওগুয়াং 7 কালারফুল ব্যাম্বু ধরেছিল। তার আভা অত্যন্ত তীক্ষ্ণ ছিল, কিন্তু সেও আক্রমণ সহ্য করতে পারল না। যদিও তারা তাদের লুকিয়ে রাখা আভা ছেড়ে দিল, তাদের আঘাত নিমেষের মধ্যে অনেকটা ঠিক হয়ে গেল এবং তাদের আভা আবার অত্যন্ত তীক্ষ্ণ হয়ে উঠল। কিন্তু বেশি সময় লাগলো না। আরো দুটি ভয়ঙ্কর প্রাণী
প্রাণীও আক্রমণ করে বসল। তারা দুজনও পুরনো হিসাব মেটাতে এসেছিল। শানু প্রাচীন সম্রাট আর ফেংতে আনজুন। চুয়া ইয়াওগুয়াং সঙ্গে সঙ্গে দুজনকে চিনে ফেলল, কারণ সে আগেও তাদের মুখোমুখি হয়েছিল। চু জিংহং এর শরীর থেকে অনবরত রক্ত বইতে শুরু করলো। তার পুরো শরীর প্রায় ভেঙে পড়েছিল। চুয়া ইয়াওগুয়াং এর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু দুজনেই শেষ শক্তি জড়ো করল এবং তারপর উপরের দিকে লাফ দিল। এই মুহূর্তেই চুয়া ইয়াওগুয়াং আরো উঁচুতে পৌঁছে গেল। সে ওই শেষ সর্বোচ্চ দেওয়াল প্রায় ছুঁয়ে ফেলল। পুরো দুনিয়া কেঁপে উঠল। ঘোর। কিন্তু ঠিক সেই সময় তার ছোট ভাই পুরোপুরি ব্যর্থ হল। সে তারাদের সবচেয়ে উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেল। অগণিত দিব্য বিদ্যুৎ তার দিকে আছড়ে পড়ল, এমনকি তার দিব্য পাথরগুলোও কাজ করা বন্ধ করে দিল। চু জিংহং ওখানেই মারা গেল। সে সরাসরি মহান আরোহণের পরীক্ষাতেই শেষ হয়ে গেল। চু জিংহং দুনিয়ার সবচেয়ে বড় প্রতিভাবান মানুষ ছিল, কিন্তু তার উপর 3টি ভয়ঙ্কর প্রাণী একসাথে আক্রমণ করেছিল। নিজের ভাইয়ের মৃত্যু দেখে চুয়া ইয়াওগুয়াং এর চোখ রক্তে ভরে গেল। সে অনেকবার এই ধরনের দুঃখজনক পরিণতির কল্পনা করেছিল, কিন্তু সত্যি এমনটা হওয়ার পর সে নিজেকে সামলাতে পারল না। অন্যদিকে তার নিজের অবস্থাও চরম সীমায় পৌঁছে গিয়েছিল। একের পর এক স্বর্গীয় বিদ্যুৎ তার উপর পড়ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যে তারাদের গভীর থেকে আবার এক ভয়ঙ্কর আভা জেগে উঠল এবং সরাসরি তার দিকে এগোতে লাগল। তার হৃদয় হতাশায় ভরে গেল, কারণ সে এখন আর একটি ভয়ঙ্কর আক্রমণও সহ্য করতে পারবে না। শুধুমাত্র এই একটি আঘাতই তাকে নিচে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তখনই এমন কিছু ঘটল যার কল্পনা কেউ করেনি। সং জিনমিং হঠাৎ তার সামনে চলে এলো। হৃদয়ে লুকিয়ে থাকা কোনো অনুভূতির কারণে সে নিজেকে আটকাতে পারল না। সে চু ইয়াওগুয়াংয়ের জন্য সর্বোচ্চ ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ সরাসরি নিজের গায়ে মেখে নিল। সেই মুহূর্তেই তার শরীর প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চু ইয়াওগুয়াং পুরোপুরি কেঁপে উঠল, কারণ তার প্রতিদ্বন্দ্বী সং জিনমিং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করছিল। তখনই আরও একটি ভয়ঙ্কর আহা ফেটে পড়ল। সং জিনমিং ভাঙা শরীর সামলে নিয়ে আবার সামনে এসে আক্রমণ আটকে দিল। এরপর সে পিছনে গিয়ে পড়ে গেল। কেউ জানত না যে সে বেঁচে আছে কিনা, কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে চু ইয়াওগুয়াং শেষমেশ একেবারে শেষের ধাপটি পার করে ফেলল। এক বিশাল আভা তার শরীরে উপচে পড়ল। তার শক্তি দ্রুত গতিতে বাড়তে লাগল, কিন্তু ঠিক সেই সময়ে আবার একটি ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করে বসল। সে এখনও নতুন এম্পেররকে জন্ম নিতে বাধা দিতে চাইছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সে ভাঙা 7 কালার্ড ব্যাম্বু ওড়াল এবং সেই মুহূর্তেই দুনিয়ার সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে গেল। পুরো মহাবিশ্ব জোড়ে কেঁপে উঠল। এই সময় দাঁড়ায় ভরা আকাশের সবচেয়ে উঁচু স্থানে শুধুমাত্র একজন মানুষ দাঁড়িয়েছিল। তার লম্বা চুল বাতাসে উড়ছিল, চোখ থেকে সবচেয়ে শক্তিশালী দিব্য আলো বেরোচ্ছিল। চারপাশে সাম্রাজ্যিক আভা ছড়িয়ে পড়েছিল। চু ইয়াওগুয়াং শেষমেশ গ্রেট এম্পেরর হয়ে গেল। সেই যুগের শেষ বিজয়ী হয়ে গিয়েছিল। তার শুধুমাত্র আভাই ভয়ঙ্কর প্রাণীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এখন কেউই সহজে দুনিয়ায় ধ্বংসলীলা চালানোর সাহস করত না। তবুও সে তার পুরনো শত্রুদের ভুলে যায়নি। সং জিনমিংয়ের কথা বলতে গেলে চু ইয়াওগুয়াং তাকে সময় থাকতে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সে পঙ্গু হয়ে গিয়েছিল। তার সাধনার ভিত্তি পুরোপুরি ভেঙে গিয়েছিল। এখন সে আর বেশি দিন বেঁচে থাকতে পারত না। চু ইয়াওগুয়াং আকাশের দিকে তাকাল। তার সাম্রাজ্যিক আভা পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ল। এখন সে সেই সব ভয়ঙ্কর প্রাণীদের খোঁজ শুরু করে দিল। সে শুধুমাত্র দুজনের পরিচয় জানতে পেরেছিল। একজন ছিল শানলু প্রাচীন এম্পেরর, অন্যজন ছিল ফেং ইয়ান জুন। বাকি দুজনের পরিচয় সে জানতে পারেনি। সে শুধু এটুকুই জানতে পেরেছিল যে তাদের মধ্যে একজন লাইফ দাওয়ের রাস্তা ব্যবহার করত আর অন্যজন প্রাচীন বরফের রাস্তা। চু ইয়াওবাং কাউকে ছেড়ে দেবার পাত্রী ছিল না, যদিও এই শত্রুতা তার এবং তার ভাইয়ের কারণেই শুরু হয়েছিল। আমিও আশা করিনি যে ওই ছোট্ট চোর শেষমেশ গ্রেট এম্পেরর হয়ে যাবে, কিন্তু এখন যা হওয়ার তা তো হয়েই গিয়েছিল। আমি আপাতত নিজেকে শান্ত করলাম এবং তারপর নিজে অমরত্ব সাধনার পথে ফিরে গেলাম। গ্রেট এম্পেরর হওয়ার পর চু ইয়াওগুয়াংকে চু জুয়ে গ্রেট এম্পেরর বলা হতে লাগল। আগামী হাজার হাজার বছর ধরে সে তার শক্তিকে আরও মজবুত করতে থাকল। সেই সাথে তার ভয়ঙ্কর শত্রুদের খোঁজও চালিয়ে যেতে থাকল। গ্রেট এম্পেরর হওয়ার 4000 বছর কেটে যাওয়ার পর সে অনুভব করল যে সং জিনমিং এবার মারা যেতে বসেছে। তাই সে তার আয়ু বাড়িয়ে দিল। শুধু তাই নয়, সে নিজের বংশ এগিয়ে নিয়ে যাবার জন্য সং জিনমিংকে বেছে নিল। তার মনোভাব খুব কঠোর ছিল। সে সং জিনমিংকে না বলার সুযোগটুকুও দিতে চাইছিল না। 8000 বছর পর চু ইয়াওগুয়াং শেষমেশ শানলু প্রাচীন এম্পেররের ঠিকানা খুঁজে বের করল এবং কোনো দ্বিধা না করে আক্রমণ করে দিল। মুহূর্তের মধ্যেই পুরো লুকিয়ে রাখা এলাকা ধ্বংস হয়ে গেল। বাধ্য হয়ে শানলু প্রাচীন এম্পেররকে বাইরে বেরিয়ে আসতে হল। এরপর সর্বোচ্চ অস্তিত্বের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। যদিও শানলু প্রাচীন এম্পেরর পুরোপুরি বৃদ্ধ হয়ে যায়নি,
কিন্তু সে তার পুরনো সবচেয়ে শক্তিশালী সময়ের মতো আর অবশিষ্ট ছিল না। শেষমেশ চু ইয়াওগুয়াং তাকে মেরে ফেলল। এরপরেও সে তার বাকি শত্রুদের খোঁজ চালানো ছাড়ল না। সে বেশ কয়েকটি প্রাচীন ভয়ঙ্কর এলাকায় পৌঁছে গেল এবং সেখানেও অনেক ভয়ঙ্কর লড়াই হল। অবশেষে গ্রেট এম্পেরর হওয়ার 15,000 বছর পর সে ফেং তিয়ান জুনকেও খুঁজে বের করল এবং তাকেও নির্মমভাবে শেষ করে দিল। কিন্তু সে শুধু এটুকুই করতে পারল। বাকি দুজন ভয়ঙ্কর সর্বোচ্চ অস্তিত্বের কোনো খোঁজ পাওয়া গেল না। সবার মনে হল এবার হয়তো সে হার মেনে নেবে। কিন্তু শেষমেশ সে নিজেকে দিব্য শক্তির মধ্যে সিল করে নিল এবং নিজেও এক ভয়ঙ্কর অস্তিত্বে পরিণত হয়ে গেল। সে এসব শুধু এই জন্যই করল যাতে শত্রুদের ফিরে আসার অপেক্ষা করতে পারে এবং তারপর নিজের হাতে শেষ করে দিতে পারে। তার স্বভাব শুরু থেকেই এমনই ছিল। যখন আমার বয়স 48,000 বছর হল, তখন চু জুয়ে গ্রেট এম্পেরর শেষ হয়ে গেল। এই যুগের সমাপ্তি ঘোষিত হয়ে গিয়েছিল। কিন্তু আমার সবসময় মনে হতে লাগল যে তার মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। আমার সন্দেহ হল যে সেও এক ভয়ঙ্কর অস্তিত্বে পরিণত হয়ে গিয়েছিল এবং এটা আমার জন্য কোনো ভালো খবর ছিল না, কারণ আমাদের মধ্যে এখনও শত্রুতা বাকি ছিল। যদিও শুরুটা সেই করেছিল, কিন্তু এত দীর্ঘ সময় পর ঠিক আর ভুলের কোনো অর্থ আর অবশিষ্ট নেই। যখন আমি চু জুয়ে গ্রেট এম্পেররের সাথে শত্রুতা করেছিলাম, তখন আমি লাইফ দাওয়ের রাস্তা ব্যবহার করেছিলাম। এখন দুজনেই একে অপরকে শেষ করার পরিকল্পনা করছিল। 48,000 বছর বাঁচার পর আমিও এক আসল ভয়ঙ্কর অস্তিত্বে পরিণত হয়ে গিয়েছিলাম। আমার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি এখন ওই ভয়ঙ্কর প্রাণীদের মতোই হয়ে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেরই নিজেদের বড়সড় শত্রু ছিল। খুব কম ভয়ঙ্কর প্রাণী এমন ছিল যারা পুরোপুরি একা থাকতে পারত। কিন্তু শেষমেশ তারা সবাই শেষ হয়ে যাবে। শুধুমাত্র আমিই অমর এবং সবচেয়ে শক্তিশালী পথে এগিয়ে যেতে থাকব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে হাইপ করে দেবেন।